সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সময়ের আলাপে। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন এ সময়ের সবচেয়ে সাহসী এবং স্পষ্টভাষী তরুণ রাজনীতিবিদ শরীফ ওসমান হাদী। শরীফ ওসমান হাদী ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে কাজ করছেন। হাদী ভাই, আপনাকে সবাই স্পষ্টভাষী হিসেবেই চেনে এবং আপনি কাউকে ছেড়ে কথা বলেন না। এই যে আপনি সাহসী রাজনীতিবিদ হিসেবে আপনাকে সবাই মনে করছে, এই সাহসের উৎসটা আসলে কোথায়? শুক্রিয়া। আমার মনে হয় যে কিছু জিনিস মানুষ এমনিতে কিছু ব্যাপার জেনেটিক। তো আমার যারা ছোটবেলা থেকে বা আমার পরিবারকে চেনে, বিশেষ করে আমার বন্ধুরা, আমার এলাকার, মানে আমরা ভাই বোন তো 6 জন, মোটামুটি আমাদের সবার চরিত্র এটা খুব কাছাকাছি। আমার যে ক্যারেক্টারটা, এটা আমার বাসার অলমোস্ট সবারই কাছাকাছি ক্যারেক্টার। এটা আব্বার থেকে পাওয়া। আমার আব্বা অত্যন্ত সাহসী, আমার কমিউনিটিতে স্পষ্টবাদী, এবং এই যে আমরা যে ইনসাফ পরায়ণতার কথা বলি, তিনি আমার কমিউনিটিতে একজন স্বনামধন্য আলেম ছিলেন। কিন্তু আমি খুব হ্যাপি যে আছে না যে নিজের কমিউনিটিকে ছাপিয়ে উঠেও সবার জন্য কথা বলা। তো আমার আব্বা সকল ধর্ম শ্রেণী পেশার মানুষের কণ্ঠহীনের একটা কণ্ঠস্বর ছিলেন আমার কমিউনিটিতে। তো ওই আব্বার কাছ থেকেই আসলে ওইভাবে দেখে দেখে বড় হওয়া, যে কথা বললে কাউকে ছেড়ে না বলা বা যেটা সত্য সেটাই বলতে পারা। এবং আমার এটা খুব ভালো লাগে যে আমার এলাকায় বা আব্বাকে যারা চেনে বা আমাদেরকে ছোটবেলা থেকে যারা চেনে, তো ওই মুরব্বীরা অনেকে দেখে বলে যে ও মানে বাপের মতো হয়েছে একটু। তো এইটা আমার জন্য খুব যে আব্বার এই আদর্শটা আমাদের ভাই বোন সবার মধ্যেই কম বেশি আছে, আমার মধ্যে হয়তো একটু বেশি আছে। কিন্তু অনেকে আপনাকে মানে সৎ বিপ্লবী বলে, আবার অনেকে আবার দেখলাম যে আপনার বক্তব্যে কিছু ভাষা প্রয়োগের কারণে গালিবাজও বলে। না, এইটা তো খুব কমন। আমরা তো আসলে গালি দেই না এটা বলি না, আমরা তো গালি দেই। এখন ব্যাপার হলো আমি কারে গালি দেই, সেইটা হচ্ছে ফ্যাক্ট। এখন ধরেন আপনি এখান থেকে যাচ্ছেন, বাসায় চলে যাচ্ছেন, তো আপনার সামনে বসে দেখলেন কি যে আপনার সামনে বসে এক ভদ্র মহিলাকে ছুরি ঠেকিয়ে কোনো ছিনতাইকারী তার সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে, অথবা সেটা রক্ষা করতে গিয়ে তার কোলের শিশু পড়ে মরে যাওয়ার উপক্রম হচ্ছে, তখন তো আপনার ন্যূনতম যদি সাহস এবং শক্তি থাকে, আপনি ঝুঁকি নিয়েও তো তাকে তাড়া করবেন। এখন তাড়া করবার সময় আপনি কি তাকে তৎসম শব্দবহুল ভাষায় ওহে বৎস দাঁড়াও এরকম বলবেন না, আপনি তাকে গালি দিবেন। ফ্যাক্ট হলো গালি সোসাইটিতে ছিল, আছে, থাকবে, কিন্তু যেই গালিটা গণহত্যাকারীকে দেওয়া যায়, যে হেলিকপ্টার থেকে গুলি করে 6 বছরের শিশুর কলিজা ফেলে, তখন যে আপনার গালি, এই গালিটা তো নট নেসেসারিলি আপনি নিশ্চয় অন্য কাউকে দিবেন না। সুতরাং প্রশ্ন হলো গালিটাকে আমরা কাকে দেই? আমরা একটা জঘন্যতম গণহত্যাকারী, শিশু হত্যাকারী, তাদেরকে আমরা গালি দেই, এবং সে নিয়ে তো আমাদের কোনো গ্লানি নেই। বরং এই গালির বিরুদ্ধে দাঁড়িয়ে যারা কুসুম কুসুম কথা বলে, তো তাদেরকে তো আমরা জিজ্ঞেস করি যে আজকে যে এত সুন্দর কথা বলছেন, ভাবেন বেগম জিয়ার মতো একজন ভদ্রমহিলা, ওনার পলিটিক্যাল পরিচয় বাদ দেন, এরপর দেখেন ওনার সারা জীবন উনি একটা বাহুল্য কথা বলেননি। তাকে পর্যন্ত শেখ হাসিনা প্রকাশ্য প্রোগ্রামে শতবার বলছে যে সে মদ খাইয়া লিভার পচাই ফেলছে বেগম জিয়া। আপনি পারলে আমারে বলেন তো ভাই, বাংলাদেশের এই যে আজকে এত সুশীল লোকজন, ফাইন থাকুক, একটা লোক কি প্রতিবাদ করেছে শেখ হাসিনার যে বেগম জিয়ার মতো একজন ভদ্রমহিলাকে কোনো ধরনের ডকুমেন্টেশন ছাড়া এই যে মদ খেয়ে লিভার পচাই ফেলতেছে এই কথা বলতে পারতেছে? এইটার কোনো প্রতিবাদ কেউ করছে? আরও 100 ঘটনা বাদ দিলাম, আমি সব থেকে ছোট ঘটনাটা বললাম। তো এরা যখন এই নিয়ে কথা বলে, তখন তো আমরা বুঝতেই পারি যে এদের উদ্দেশ্যটা কি। উদ্দেশ্যটা হলো এই নিয়ে আপনি হাসিনাকে গালি দিতে পারবেন না। তা হাসিনাকেও তো আমরা গালি বন্ধ করতে চাই 2টা কারণে। একটা হলো সে যদি প্রথমত এই গণহত্যার দায় স্বীকার করে বাংলাদেশের আদালতের কাছে নিজেকে সমর্পণ করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়। যদিও সে যত মানুষকে হত্যা করেছে, আল্লাহরও এটা নিয়ম, আপনি যদি আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন করেন, আপনি নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, জাকাত দিলেন না, যেই রাইটটা সরাসরি আল্লাহর সাথে সংশ্লিষ্ট, আল্লাহ চাইলে কারোকে জিজ্ঞেস না করে আপনার মাফ করে দিতে পারবে। কিন্তু যেটা বান্দার হক, মানে আপনি এত মানুষকে গুম করেছেন, খুন করেছেন, হত্যা করেছেন, হাক্কুল ইবাদ, সেই লোক আপনাকে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ নিজের মধ্যে সেটা রাখেন নাই যে আপনি তারা ক্ষমা করতে পারবেন। এই জন্য অনেকে বলে যে কেউ যদি কষ্ট দিতে চাও কাউরে, তাহলে নিজের বাপ মারে দিও, কারণ হলো হয়তো তোমার বাপ মাই তোমার একটু ক্ষমা করবে, অন্য কিন্তু কেউ ক্ষমা করবে না। সুতরাং হাসিনা সেটা করতে পারলে, তাকে যদি সে যাদেরকে হত্যা করেছে তারা যদি তারা ক্ষমা করে দেয়, তাহলে তো আমাদের কোনো দোষ। কিন্তু আওয়ামী লীগের মধ্যে তো কোনো অনুশোচনা নাই। এইটাই হলো ভাই সবথেকে দেখছি যে এখনো তিনি দিল্লিতে বসে ধরে ফেল, লিস্ট কর, মেরে ফেলবো, এই করবো। কালকেই একটা ভিডিও, ওনার অডিও কল শুনলাম, উনি বলতেছে এবার বাংলাদেশ সাফ করে ফেলবো।
তো আমি আপনার মাধ্যমে আজকে আবারও বলি, দেখেন আপনি স্পেসিফিকলি খেয়াল করেন, আমরা গত 1-1.5 বছরের অ্যাক্টিভিজমে আমরা ওভারঅল যত মানুষ আওয়ামী লীগ করে তাদের সবাইরও আমরা কোনোদিন গালিগালাজ করি নাই। ইভেন আমি বলতে পারবো আমরা এত রাফ অ্যান্ড টাফ একটা জায়গা থেকেও আমরা সব থেকে বেশি কথা বলছি আওয়ামী লীগের বিরুদ্ধে, মিথ্যা মামলার বিরুদ্ধে। আওয়ামী লীগের নামে যত আমার এলাকায় বলেছি, আমার উপজেলা নলছিটি, সেখানে একজন কাউন্সিলর, সে 10 বছরও ঢাকায় আসে না, সে আওয়ামী লীগ করে, এটা তার একটা ব্যাপার, কিন্তু তার নামে যাত্রাবাড়ি থানা পুরানো মামলা দেওয়া হয়েছে। এখন এই যে মানে হচ্ছে কি, আপনি এরকম মিথ্যা মামলাগুলো দিয়ে একে তো হলো তাদের কাছ থেকে মামলা বাণিজ্য করে টাকা খাচ্ছেন, দ্বিতীয়ত আপনি এই মামলাগুলোর মেরিট নষ্ট করে দিচ্ছেন। 5 বছর 10 বছর পর এগুলোর ডকুমেন্টেশন হবে যে সব মিথ্যা মামলা ছিল। বরং আমরা এটা বলেছি, যেই আওয়ামী লীগ, দেখেন ফিলোসফিক্যালি আওয়ামী লীগ করা কোনো অপরাধ হইতে পারে না, যে কোনো তার পলিটিক্যাল বিলিফ থাকতে পারে। অপরাধ হইল গণহত্যা করা, গণধর্ষণ করা, জেনোসাইড করা এবং তাতে সহযোগিতা করা। যেই আওয়ামী লীগ হত্যা করে নাই, গুম করে নাই, ধর্ষণ করে নাই, টাকা পাচার করে নাই, তাকে তো আমি কোনো মিথ্যা মামলার আসামি দেখতে চাই না, এবং এটা তার সাথেও জুলুম। আমরা যেটা বলি, দেখেন আমরা আমাদের শত্রুর সাথেও ইনসাফ চাই। এমন তো ব্যাপার না যে আমি নিজে মাজলুম, তো এর মানে কি আমি আরেকজনকে জুলুম করার গ্যারান্টি আমার উপরে আছে? না। বরং আমাদের যেটা ভয়, মাজলুম যদি কখনো জালেম হয়ে ওঠে তখন সেটা আরও ভয়ানক হয়ে ওঠে, এবং এটার প্রমাণ এখন কিছু আমরা দেখতেও পাচ্ছি। ধরেন যে সারা দেশে কত মিথ্যা মামলা হয়েছে না। এখন এই কালচারটা কেন হয়েছে? আওয়ামী লীগ কী করেছে, ওই যে গায়েবী মামলা দিয়ে সেখানকার বিএনপি জামাতের নামে শত শত মানুষের নাম ঢুকিয়ে আজীবন তাদের কাছ থেকে টাকা পয়সা খাইছে। এখন তারা উল্টো আবার আওয়ামী লীগের নামে মামলা দিচ্ছে। এই দেওয়ার ফলে হচ্ছে কি, টাকা পয়সার লেনদেন তো হচ্ছেই, কিন্তু আমাদের মৌলিক মামলাগুলোর যে মেরিট নষ্ট হয়ে যাচ্ছে সেই দায় কে নেবে? তো আপনার মাধ্যমে আমি যেটা আওয়ামী লীগের ভাই বোনদেরকে বলা, যে প্লিজ দেখেন, আপনারা একটু জাস্ট, মানুষ আছে না একটা যে ভয়াবহ অপরাধী, সেও কিন্তু দিন শেষে একটা সময় একটু নিজের উপলব্ধিটা হয়, আমি কি করলাম অথবা আমি কার জন্য কথা বলছি। আপনাদের প্রতি অনুরোধ যে আপনারা আল্লাহর হস্তে হাসিনার এই ভয়াবহ গণহত্যার দায় নিয়েন না। বরং আওয়ামী লীগের তো অনেকে বলে না পুনর্বাসন কেন করতে হবে? আওয়ামী লীগ যে লোকগুলো করেছে তাদের এখানে পলিটিক্যাল রাইট আছে না? এই যে আমাদের কিছু কিছু সাংবাদিক বন্ধুরা একটা ন্যারেটিভ নির্মাণ করার চেষ্টা করতেছেন, কি এত কোটি মানুষ আছে যারা জীবনে নৌকা ছাড়া ভোট দেয় নাই, তাদের জন্য আপনি কি করবেন? এটা তো হলো কেমন ব্যাপার জানেন? এটা একটা কেমন দাবি আমি আপনার বলি। ধরেন, এটা আপনাকে নাম করেই বলি, ধরেন আপনি একজন প্রফেশনাল কিলার। তো প্রফেশনাল কিলার হওয়ার পরে আপনি প্রতিদিন একটা খুন না করে ধরেন আপনি ভাত খাইতে পারতেন না, এটা আপনার একটা অভ্যাস যে আমি আজকে একটা খুন করি না, আমি ভাত খাইতে পারি না। হঠাৎ করে দেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছে, এখন আপনি তো খুন করতে পারতেছেন না, তো এখন তো আপনার ভাত খাওয়া বন্ধ হয়ে গেছে। তো এখন আপনার মা বা বাবা, সরকার একটু বলবে আমার ছেলেটার একটু খুন করতে দেয়, নইলে ভাত খাইতে পারতেছে না, বা এটা কেমন কথা? ফ্যাক্ট হইল, আমরা যেটা বলতে চাই যে আপনি যেই আওয়ামী লীগ গণহত্যা করে নাই তারা নতুন দল করুক, অন্য দলেও তারা যোগ দিক, কোনো সমস্যা নাই তো, কেন দিতে পারবে না? যদি সে কোনো গণহত্যায় অংশ না নিয়ে থাকে তাহলে মানে হোয়াটস রং যে সে বিএনপি করতে পারবে না, সে জামাত করতে পারবে না, সে এনসিপি করতে পারবে না, তাকে স্পেস দেন, অথবা সে নিজেই দল করুক আরও 2-4টা। কিন্তু ওই যে তার মার্কা নৌকাই লাগবে, এইটাই হলো এখানকার ভয়াবহ কাজ যেটা সামনে চলতেছে। কেন আপনার নৌকাই কেন লাগবে? মানে আপনি যেই মার্কাটা দিয়া গণহত্যার সমস্ত প্লট এতদিনে সাজাইছেন, ওইটা আপনার লাগবেই লাগবে, যাতে পরবর্তীতে ওই গণহত্যাগুলোকে আপনি লেজিটিমেসি দিতে পারেন। আপনি বলছিলেন যে মাজলুম যখন জুলুমকারী হয়ে যায় তখন সেটি আসলে কারোর জন্যই শুভকর বিষয় বই আনে না, এরকম কি পরিস্থিতি দেখতে পাচ্ছি এই 14 মাসে? না, এরকম তো কিছু হয়েছেই। ধরেন সত্য কথা বলতে, ধরেন বাংলাদেশের যত মিডিয়াগুলো, এগুলো তো মূলত ঢাকার বাইরে মিডিয়া না, এটাই সত্য। ধরেন বাংলাদেশের যতগুলো চ্যানেল আছে তার কয়জনের ক্যাপাসিটি আছে প্রত্যেকটা জেলায় উপজেলায় ক্যামেরা দিয়ে এবং স্টাফ দিয়ে নিউজ করায় নিয়ে আসা? এটা তো সম্ভব না, এটা তো কঠিন। তো এখন দেখেন বাংলাদেশে ইউনিয়নগুলোতে, উপজেলাগুলোতে, ইভেন জেলাগুলোতেও চাঁদাবাজি বলি এবং অন্যান্য যে কাজগুলো আছে, এগুলো মিডিয়া হাউস জানে না, আপনারা সব জানেন, কিন্তু আপনারা বিভিন্ন কারণেই সেগুলোকে তুলে আনতে পারবেন না, এটা বাস্তবতা। ছোট একটা প্রমাণ বলি, ছোট্ট মাত্র মনে আসলো, আমি যেহেতু ঢাকাতে ইলেকশন করতেছি, তো আর একটা মিডিয়া হাউস কয়েকদিন আগে আমাকে নিয়ে 4-5 মিনিটে একটা প্যাকেজ বানাইছে, হ্যাঁ, যে ঢাকাতে আমি ইলেকশন করতেছি বা তরুণদের মধ্য থেকে। আমি অবাক হলাম যে সেই হাউসেও ফোন দিয়ে জিজ্ঞেস করা হয়েছে যে আমাকে নিয়ে তাদের এত আগ্রহের কারণ কি। আচ্ছা, মানে এটা কিন্তু ঢাকার মধ্যেই। তো এবার আপনি ভাবেন তো, যে ঢাকা না হয়ে একটা জেলা হয়, উপজেলা হয়, সেখানে যে অপরাধটা করছে সে তো নিশ্চয়ই পাওয়ারফুল। তো আপনি তার বিরুদ্ধে নিউজ যখন সময় টিভি এখানে বসে করবে, আপনি কি আপনার জেলা প্রতিনিধির ওইখানে সেফটি সিকিউরিটি দিতে পারবেন? তো আপনার স্টাফের সিকিউরিটি নিশ্চিত করবার জন্য তো আপনি এখানে বসে সেই নিউজটা করতে পারবেন না। তো এই যেরকম তো হচ্ছে, এরকম হচ্ছে। আপনি ঢাকা 8 থেকে ইলেকশন
অলরেডি আপনি ইলেকশনের মাঠে নেমে গেছেন, আপনি প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন। ঢাকা 8টা খুবই গুরুত্বপূর্ণ, ঢাকা শহরের একবারে প্রাণকেন্দ্রে আসনটা। এই আসনের অধীনে এক বঙ্গভবন আছে, তারপরে হচ্ছে সচিবালয় আছে, সুপ্রিম কোর্ট আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, সব কিছুই আছে। আপনি এই ঢাকা 8টাকে কেন বেছে নিলেন? আচ্ছা, ঢাকা 8টা বেছে নেওয়ার ভাই একটা বড় কারণ, আমার যদি একদম এক শব্দে বলি সেটা হচ্ছে শাহবাগ। আচ্ছা, মানে ঢাকা 8-এর মধ্যে অনেকগুলো জায়গায় আছে, কিন্তু আমি মনে করি তার প্রাণকেন্দ্র হলো শাহবাগ, ঢাকা 8-এর মধ্যে আছে। যখন ইলেকশন করব, এই লড়াইটাকে সামনে নেওয়ার জন্য ভাবছি, তখন ঢাকা 8 মাথায় ছিল না, মাথায় ছিল শাহবাগে ইলেকশনটা করতে হবে। তো শাহবাগ হয়ে তারপর তো সেটা ঢাকা 8-এর মধ্যেই পড়েছে। এর বড় কারণ দেখেন, আমরা নতুন করে যেটা সামনে আনার চেষ্টা করছি, ব্যাপারটা নতুন না, কিন্তু কেউ অ্যাড্রেস করে না, সেটা হলো আমাদের একটা কালচারাল রেভলিউশন লাগবে। চীনে যেরকম একটা সাংস্কৃতিক বিপ্লব হয়েছিল, আমাদের বাংলাদেশে যেটা হয় না, এখন পর্যন্ত আমাদের একটা কালচারাল রেভলিউশন হয় নাই। তো আমরা স্বপ্ন দেখি এই যে এবার আমাদের একটা গণ অভ্যুত্থান হতে পারলো, কিন্তু সেই গণ অভ্যুত্থানটা আমরা সফল করতে পারি নাই যদি 3টে কারণ বলেন। তার প্রথম কারণ হলো আমাদের কোনো কালচারাল রেভলিউশন হয় নাই। মানে এখন বাংলাদেশে যেটা হয়েছে, আমাদের মানুষ হলো নাচ, গান, কবিতা, এইগুলোকেই শুধু সংস্কৃতি আর সাংস্কৃতিক কর্মকাণ্ড মনে করে। কিন্তু মানে কালচার তো হচ্ছে হোয়াট উই আর, আমরা যেভাবে ভাত খাই, আমরা যেভাবে কথা বলি, যেভাবে সব থেকে গুরুত্বপূর্ণ হলো চিন্তা করি। এই যে আমাদের চিন্তায় ঢুকানো হয়েছে এতদিন ধরে যে ঠিক আছে হাসিনা খারাপ, কিন্তু তার বিকল্প কে? আরে তার বিকল্প মধু চদু কদু, জনগণ ঠিক করবে, কিন্তু সেটা বলবার এখতিয়ার তোমার কে দিছে? তার বিকল্পকে। এই যে মনস্তত্ত্ব তৈরি করা হয়েছে, আপনি ধরেন আগামী 100 বছরে বাংলাদেশে পদ্মা সেতু হয় না, আপনি ভাইবেন আপনি কয়েকশো পদ্মা সেতু করলে একটা গুমের জাস্টিফিকেশন দিতে পারবেন? একটা গুম বলেন তো ভাই। যেই সন্তান তার মায়ের গর্ভে, তখন তার বাপ গুম হয়ে গেছে, এরপর দুনিয়ায় এখনও সে প্ল্যাকার্ড নিয়ে ঘোরে, সে তার বাবার। আপনি শুধু ভাই আপনার সন্তানটার কথা চিন্তা করেন, যে মানুষ অন্তত কি চায়, তার বাবার পাশের কবরটার পাশে বসে দোয়া করবে বছরে একবার, সে তার লাস্টের খবর পর্যন্ত জানে না। তো আপনি এই যে কতক্ষণ পদ্মা সেতু দেখাইয়া, কতক্ষণ মেট্রো রেল দেখাইয়া, আপনি কতগুলো গুম, কতগুলো খুন, শাপলা, পিলখানা, জুলাই, কতগুলো গণহত্যার আপনি জাস্টিফিকেশন দিবেন? আরও ভয়াবহ ব্যাপার হলো, এগুলোর এমনভাবে পোট্রে করা হয়েছে, পদ্মা সেতু আর মেট্রো রেল মনে হয় এটা তার বাপের পয়সায় করছে। বরং দেখেন একটা রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে ওঠার আকাঙ্ক্ষাটা কি। আমরা যখন বলছি যে আমাদের 1200 কোটি টাকার পদ্মা সেতু তুমি 4000 কোটি টাকায় নিয়ে গেছো, এই টাকা কি তোমার বাপের? এই টাকা তো আমাদের, আমার টাকা, আপনার টাকা, সরকার টাকা পায় কোথায় ভাই? আবার বাংলাদেশে একটা সিস্টেম কি জানেন, আপনি খেয়াল করবেন ভাই, সব কিছু সরকারি সম্পত্তি, পাবলিক না। পাবলিক খালি একটা, সেটা হলো পাবলিক টয়লেট। আরে ভাই পাবলিক মানি, এটা পাবলিকের পয়সায় হচ্ছে, বলে সরকারের আবার সম্পত্তি থাকে কিভাবে? সরকার নিজে কোন টাকা পয়সা নিয়ে আসে? সরকার বরং যেই টাকা পয়সা সে জনগণেরটা খায়, সে বেতন নেওয়ার কথা, সব দেখবেন সরকারি সম্পত্তি, আর টয়লেটটা করছে শুধু পাবলিক টয়লেটের নামে। ওই যে এরকম কথা যে সংসদ সার্বভৌম, সেনাবাহিনী সার্বভৌম, সরকার সার্বভৌম, কিন্তু জনগণ সার্বভৌম, মানে জনগণ সার্বভৌম না। তো এই জন্য ব্যাপার হলো যে আমাদের জনগণের পয়সা, বরং আমরা যখন প্রশ্ন করবো যে আমি মেট্রো রেল করতে পারতাম 1200 কোটি টাকায়, অথবা পদ্মা সেতু, সেইটার তুমি 5 গুণ বাড়াইয়া মেগা প্রজেক্ট করে কত হাজার কোটি টাকা বিদেশে পাঠাইছো। এবং এই যে প্রত্যেকটা প্রশ্ন, ধরেন আমি আপনাকে বলি, এই যে পূর্বাচল যাওয়ার যে উড়াল সেতুটা করলো, আমাদের আমরা কেমন একটা, দেখেন আমরা রাজনীতিটা কেন করতে চাই, আমাদের আকাঙ্ক্ষা হলো সামনে যেই ক্ষমতায় আসুক, এটা আমাদের ফ্যাক্ট না, আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে উঠতে চাই। মানে হলো আমার সিএনজিওলা, এটা ভাই আমি আমার নিজের পড়াশোনার কারণে আমি একটা লম্বা ইন্টারভিউ করছিলাম অনেক শ্রেণী পেশার মানুষের সাথে। তো অনেককে জিজ্ঞেস করছি, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সবজিওয়ালা বাদ, ধরেন শিক্ষক আছে না হাই স্কুল পর্যায়ে, ইভেন কলেজের প্রভাষক, তাদেরকে জিজ্ঞেস করেছি আপনি কি ট্যাক্স দেন? একটু বলেন না আমি তো ট্যাক্স দেই না। মানে হলো আমাদের দেশে এস্টাবলিশ করা হয়েছে, যার ওই যে আপনার আছে, টিন আছে, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার আছে, যে ওই রিটার্ন জমা দেয় সেই শুধু ট্যাক্স দেয়, এর বাইরে কেউ ট্যাক্স দেয় না। অথচ আমাদের আয়কর, আমাদের যে রাষ্ট্রীয় আয়, এর সব থেকে বড় জায়গাটা তো হলো ভ্যাট। যেই বাচ্চাটা এইমাত্র জন্মগ্রহণ করলো, এই জন্মগ্রহণ থেকে শুরু করে রাষ্ট্রের ভ্যাট ট্যাক্স দেওয়া শুরু করে মরে যাওয়ার পর দেয়, কারণ মরে যাওয়ার পর যে কফিন কেনে, কাফনের কাপড় কেনে, তার উপরেও কিন্তু ভ্যাট ট্যাক্স আছে। এখন আমার রাষ্ট্রের কোটি কোটি জনগণ জানেই না, সে 1 টাকার কথা বললেও 20-30 পয়সা এখানে সে রাষ্ট্রকে দেয়, সে প্রতি বছরে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা রাষ্ট্রকে দেয়। এর মানে সে যেহেতু জানেই না আমি রাষ্ট্রকে দেই, তাহলে সে কী করে বুঝবে সে রাষ্ট্রের মালিক? ধরেন আমি যদি জানি আমার বাড়ির পাশে ওই জমিটুকুন আব্বা রাইখে গেছে, এইটা আগে আমার জানতে হবে,
দেন আমি একটা বয়সে গিয়ে দাবি করতে পারবো যে এই জমি তুমি আমার বুঝাই দাও না কেন। আমি যদি কোনোদিন নাই জানি, তো আমার কোটি কোটি জনগণ কেউ জানেই না যে সে রাষ্ট্রের টাকা দেয়। সে শুধু তাকে সংসদে হাসিনা শিখাইছে, হাসিনা মোবাইল দিছে, হাসিনা পদ্মা সেতু দিছে, হাসিনা উড়াল সেতু দিছে, হাসিনা মেট্রো রেল দিছে। হাসিনা টাকা পাইছে কই? আর আমার জনগণ যদি জানে এই সমস্ত টাকা আমরা হাসিনাকে দিছি, হাসিনা সব নিজে খাইছে এবং তার বন্ডি নিয়ে সব পাচার করছে। এই যে রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে ওঠা, না ভাত কাপড় হাসিনা দিছে, ভাত কাপড় সব দিছে, মানে সব সে দিছে। হ্যাঁ, আচ্ছা, আপনি বলছিলেন মাঝখানে যে সাংস্কৃতিক বিপ্লবের কথা, যে এই 14 মাসে এই ধরনের কোনো কিছু তো আমরা এখন পর্যন্ত লক্ষ্য করি না। ইন্টারিম কি করলো? আমাদের আফসোস এইটাই, আমাদের আফসোসটা কি, ধরেন আজকে 14টা মাস হয়েছে, আজকে দেশে একটা ইনকিলাব মঞ্চ কেন থাকবে বা একটা হাদি কেন থাকলো? আমার আফসোস হইল মানে জুলাইয়ের মতো ঐতিহাসিক একটা গণ অভ্যুত্থানের পরে আমাদের তো কমপক্ষে কয়েক ডজন ইনকিলাব মঞ্চ দরকার ছিল, আমাদের অন্তত শখানেক হাদি দরকার ছিল। ধরেন আমি যদি এখন 20টা টপিকে কথা বলি, আমার কোনো কথারই কিন্তু গুরুত্ব থাকবে না, মানে ফোকাসড থাকতে হবে। তো আমরা যদি আজকে 100 ছেলে মেয়ে সততা এবং সাহসের সাথে দাঁড়াই থাকতে পারতাম, এক একজন এক একটা টপিকে কথা বলতাম, দেখেন ভয়েস রেইজ করলে একটা পর্যায়ে যে সেটার ইম্প্যাক্ট তৈরি হয়, এটা তো সত্য, এটা আমরা গত 1 বছরে দেখলাম। এখন আমরা কিন্তু দেখেন, আপনি বললেন না যে আমরা সত্য বলবার চেষ্টা করি, আমরা কিন্তু সব সত্য বলতে পারি না, এটা আমাদের ব্যর্থতা, এটা আমরা ক্ষমা চাই মানুষের কাছে। মানুষ আমাদেরকে সত্যবাদী বলে, মানুষ আমাদেরকে ইনসাফ পরায়ণ বলে, কিন্তু আমরা তো জানি আমাদেরও কিছু কিছু জায়গায় থামতে হয়, এটা আমাদের জন্য লজ্জাজনক, এটা আমাদের গ্লানি। কিন্তু আজকে যদি আরও 20টা ইনকিলাব মঞ্চ থাকতো, তাহলে তো একটা সত্য আরেকটা ইনকিলাব মঞ্চ বলতে পারতো। এবং এই যে ভয়েস তৈরি হওয়ার পর সেটার জন্য একটা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ইনপুট তৈরি হয়, এটা তো আমরা দেখেছি অনেকবার। তো এখন আমাদের যেটা দরকার ছিল, আমাদের ওই বোঝাপড়ার, যেটা হয়েছে এই গণ অভ্যুত্থানটা তো দীর্ঘ বোঝাপড়ার মধ্যে দিয়ে তৈরি হয় নাই, অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। এই জন্য আমি সবসময় বলি কি, হয়তো আমাদের আরও অনেক প্রাণহানি হইতো, কিন্তু যদি আরও একটু লম্বা সময় আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধটা করতে পারতাম, তাহলে আমাদের বোঝাপড়া তৈরি হইতো মানুষের সাথে রাষ্ট্র গঠন প্রক্রিয়ায়। ধরেন আজকে কিন্তু আপনি আমি জানি না কথা বলবার সময় কে আমাদের সাথে মির্জাফরি করে আমাদের গণ অভ্যুত্থানকে নাই করে দিল, আমরা কিন্তু এখনো চিনি না। কারণ সিরাজউদ্দৌলা তখন কিন্তু জানতো না, অনেক পরে কিন্তু জেনেছে যে এই সময় ষড়যন্ত্রটা কি হয়েছিল। আল্লাহ না করুক, হয়তো 50 বছর 100 বছর পর আপনার ছেলে মেয়েরা, আমাদের ছেলে মেয়েরা গল্প করবে যে 24-এর গণ অভ্যুত্থানের এতজন উপদেষ্টা মূলত তারা ষড়যন্ত্রকারী ছিল, তারা অনুপ্রবেশকারী ছিল, যে বাংলাদেশের এই অর্জনকে তারা দিল্লির কাছে বর্গা দিয়ে দিয়েছিল। আমরা জানি না কি হবে, তা আমাদের এরকম কিছু মুরব্বি দরকার ছিল। আজকে বাংলাদেশের জুলাই বাঁচবে কিভাবে? জুলাই আসলে আমার ধারণা কি জানেন, কোনো একক ব্যক্তি আর সংগঠন আসলে জুলাই বাঁচাইতে পারবে না। জুলাই বাঁচাবে বাংলাদেশের আপামর মানুষ, যেই মানুষরা সমস্ত ভয় উপেক্ষা করে এইবার রাজপথে নামছে। আমার ধারণা এখন যত হতাশার কথা যে যা বলুক, ওরকম সিচুয়েশন তৈরি হলে তারা আবারও নামবে। এই যে দীর্ঘ, দেখেন আপনি একটা অবাক করবার ব্যাপার না, যে হাসিনা যেভাবে একটা জেনারেশন তৈরি করছিল, কেউ কি কোনোদিন ভাবছে যে আমি একটা বাচ্চা আমাদের সাথে দেখা করতে আসছে, তার বাবা মা, মানে তাদের খুব ইচ্ছা ছিল, ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়ে, তার বাবা মা বলতেছে ও সারা জীবনে ইভেন ও স্কুল থেকে ফেরার পর ওর ফ্রেন্ডদের সাথেও কোনোদিন হ্যালো করে না, সারাদিন গেমস খেলে এবং এভাবেই ওর লাইফটা কাটে, সাধারণ জিনজি যেভাবে হয় জেনজি। কিন্তু সেই রক্ত দেখে এত ট্রিগার্ড হয়েছে, সে বাসার থেকে বটি নিয়ে বেরোয় গেছে এবং তার সিকিউরিটির জন্য তার বাবা মাও তার সাথে রাস্তায় রাস্তায় হাঁটতে হয়েছে, এবং সে বলছে আমাকে বাধা দিলে তাইলে আমি খুবই খারাপ কিছু করব। তো এই যে সমস্ত ন্যারেটিভকে উপেক্ষা করে আমাদের এই ছেলে মেয়ে, আমাদের বৃদ্ধরা নেমে আসতে পারলো, আমার ধারণা এইরকম কিছু শক্তি, এরকম কিছু স্পিরিট এইরকম জুলাইকে বাঁচাই রাখবে। এছাড়া আর আপনি আমাকে যেটা বললেন, ধরেন আমি চাইলে বলতে পারতাম যে আমাদের মতো তরুণরা জুলাই বাঁচাবে, এই কথাটার ভয়াবহ ব্যাপার কি, যেমন আমরা জুলাইয়ের পর পর অনেকে কাউরে জুলাইয়ের ইমাম, কাউরে জুলাইয়ের মুয়াজ্জিন বলতাম না, মাস্টার মাইন্ড। হ্যাঁ, মাস্টার মাইন্ড। এইটা আমি প্রথম দিন থেকে প্রতিবাদ করছি। দেখেন আমি বলি যারা আমরা ধর্মে বিশ্বাস করি, বিশেষ করে ইসলামে বিলং করি, আমি বলি এই জুলাইয়ের সব থেকে বড় মাস্টার মাইন্ড আরশে আল্লাহ থেকে আল্লাহ আমাদের অন্তরে এত বেশি অসীম সাহস ঢেলে দিছে যে মানুষ উপরে হেলিকপ্টার গুলি করতেছে কিন্তু রাস্তা থেকে সরে না। এক আর হলো বাংলাদেশের রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, আপনি নিজেও নিশ্চয়ই দেখবেন, আপনি যেহেতু মিডিয়ার মানুষ, যে অনেক রিক্সাওয়ালা শুধু রাজপথে নামছে রিক্সা নিয়ে অসুস্থদেরকে হসপিটালাইজ করবার জন্য, অনেক রিক্সাওয়ালা, অনেক ভ্যানওয়ালা, সিএনজিওয়ালা। তো আমরা তো আসলে তাদের রাষ্ট্রটা বানাইতে পারি না। তো আপনি যদি আমার বলেন জুলাইয়ের অর্জনটাকে, জুলাইয়ের অর্জনটা হলো একটা
ইনসাফের রাষ্ট্র বানানোর জন্য তো একটা দীর্ঘ লড়াই এবং বোঝাপড়া দরকার। আজকে যেমন ধরেন আমেরিকার অনেক সমস্যা আছে, কিন্তু এটা তো সত্য যে আমেরিকায় ন্যূনতম কিছু সিভিক রাইট আছে। চাইলেই একজন অনেক গালিগালাজ করতে পারে, কিন্তু একটা টোকা কিন্তু কেউ করে দিতে পারে না। একইভাবে ইউরোপের অনেক রাষ্ট্রগুলো তো এটা এস্টাবলিশড হয়েছে, তাই না? তো এখন আমি যেটা বলতে চাই, আমাদের বাংলাদেশ রাষ্ট্রটা তো আসলে আমেরিকার মতো গৃহযুদ্ধের মধ্য দিয়ে যায় নাই, অথবা ইউরোপের দেখেন আজকে যে ইংল্যান্ড আর ফ্রান্স এত কথা বলে, বাংলাদেশে যারা হতাশা চর্চা করে তাদের জন্য বলি, ইংল্যান্ড আর ফ্রান্স আজকে তো খুবই সভ্য দুটো রাষ্ট্র হিসাবে পোট্রে হয় দুনিয়ায়। এই দুইটা দেশ একটানা 100 বছর যুদ্ধ করছে একে অপরের বিরুদ্ধে। সেই ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে শুরু করে অ্যাংলো স্যাক্সন যুগ থেকে শুরু করে এই ওরে দখল করে, খুন করে, এবং নামই আছে যুদ্ধের যে শতবর্ষব্যাপী যুদ্ধ করে 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 তারা একটা জায়গায় পৌঁছেছে। তা আমি তো মনে করি বাংলাদেশে আওয়ামী লীগের মধ্যেও অত বাজে আওয়ামী লীগ মনে হয় 5% নাই যারা গণহত্যাটাকে সব থেকে বৈধ মনে করে। বাকিদেরকে আমরা যদি একটু বুঝাতে পারি, তাদের সাথে ভালোবেসে কথা বলতে পারি, আমার ধারণা তারাও আস্তে আস্তে ওখান থেকে ফিরে আসবেন। মুশকিলটা হলো রিকনসিলিয়েশন প্রক্রিয়া আমরা যাইতে পারি নাই। এই যে আমরা দেখলাম যে জুলাই আগস্টে যে ঐক্য তৈরি হয়েছিল, সেই ঐক্যটা এই 5 আগস্টের পরে সেটা আর থাকলো না। এটা কেন? এটা কি শুধুমাত্র ক্ষমতার কাড়াকাড়ি, ক্ষমতার দ্বন্দ্ব, নাকি অন্য এখানে একটা হয়? এটা হলো দুনিয়ার সমস্ত গণ অভ্যুত্থানের একটা কমন প্যাটার্ন, যে ধরেন যখন চূড়ান্ত গণ অভ্যুত্থান হয় তখন তো কমন এনিমি থাকে সবার একটা। ধরেন এইখানে বাংলাদেশে এবার যে দেখেন উনি তো ইন্তেকাল করলেন আমাদের স্যার, তো উনি বদরুদ্দিন ওমর স্যার, তো উনি কিন্তু এবার 36শে জুলাইয়ের অনেক আগে, সম্ভবত 20 বা 25 জুলাইয়ের দিকেই গত বছর উনি বলেছিলেন যে এরকম গণ অভ্যুত্থান বাংলাদেশে হয় নাই। উনি তখনই এটা ধরতে পেরেছিলেন। এর প্রমাণ একদম ডান বাম সমস্ত ঘরানা একসাথে রাজপথে নামতে পারলো, মানে গণ অভ্যুত্থানের যে চরিত্রটা হয়। কারণ তখন সবার একটাই ম্যান্ডেট ছিল, এই গণহত্যাকারীকে তাড়াতে হবে এবং রাষ্ট্রকে বাঁচাতে হবে। তো যখন তাকে তাড়ানো হয়ে গেছে, তখন তো স্বাভাবিকভাবেই যে যার ঘরে ফিরবে। ধরেন বিএনপির ঘরে ফিরবে, জামাতের ঘরে ফিরবে, অন্যান্য শক্তি। স্বাভাবিকভাবে যেটা হয়, গণ অভ্যুত্থানের পরবর্তীতে যারা বিপ্লব করে তাদের মধ্যে খুনোখুনিও হয়ে যায়। তা আমি রাদার ধরেন দেখি, ইভেন ধরেন মুক্তিযুদ্ধের ক্ষেত্রে যদি ধরেন, মুক্তিযুদ্ধর পরে একদিকে মুজিব বাহিনী, সেখান থেকে রক্ষী বাহিনী, আরেকদিকে যারা রিয়েল মুক্তিযোদ্ধা, এরা একে অপরের বিরুদ্ধে কিন্তু অস্ত্র ধরতেছে। এবং আপনাকে ফাঁকে বলে রাখি, দেখেন বাংলাদেশে সত্যি কথা তো গত 1 বছর অনেক কেওয়াস হচ্ছে না, হচ্ছে তো। এখন কিসের সাপেক্ষে কতটুকুন কেওয়াস হবে, এটা তো আপনার ন্যূনতম একটা বোঝাপড়া লাগবে। একটা তুমুল গণহত্যার পর রাষ্ট্র নামক, দেখেন বাংলাদেশ রাষ্ট্রটাকে হাসিনা এমনভাবে রেখে গেছে, অনেক বুদ্ধিজীবীরা এইটারে জাস্টিস লতিফুর রহমান ওনাদের সাথে মিলানোর চেষ্টা করেন যে লতিফুর রহমান সাহেব এসে এই সময়ের মধ্যে ঠিক করে পারলেন ডক্টর ইউনূস। আরে ভাই, লতিফুর রহমানের সময় কি হাসিনা ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করতে পারছে? তখন কি গুম খুন আয়নাঘর? আপনি ভাবেন, আমি আপনাকে ভাই, আপনি দেখছেন কি না, আমি কিছুদিন আগে গণভবনে যে জুলাই জাদুঘরটা করতেছে, ওইখানে কিছু সিম্বলিক আয়নাঘর বানানো হয়েছে, এটা কিছুদিন পর উন্মুক্ত করা হবে। তো আমি একটা কাজে ওখানে গিয়েছিলাম, তারপরে আমি ওইটার মধ্যে ঢুকে আমাদের জাবেরকে বললাম যে একটু আটকাই দাও। আমি আপনাকে এখন বলে রাখি, এইটা তো মানুষের জন্য উন্মুক্ত করা হবে। ধরেন আমি যতই আটকাই রেখে, আপনি জানেন এটা আর্টিফিশিয়াল, আপনাকে আটকাই রাখার পর আপনি 5 মিনিট থাকতে পারবেন না। এটা হলো একদম অ্যাকিউরেট মাপ নিয়ে নেওয়া আয়নাঘরের, একদম ওই রকম বানানো হয়েছে, একদম রেপ্লিকা। আপনি জানেন যে আপনার সামনে শত শত লোক, সেইখানে আপনি 5টা মিনিট থাকতে পারবেন না। আর সত্যিকারের আয়না ঘরে যার জীবনটা, একটা মেয়ে বলতেছে তাকে যেখানে রাখা হয়েছে সেইটার অর্ধেক জায়গাটুকুন কমোডে পুরোটা বসা যায় না, অর্ধেক বসে ওয়াশরুমে যেতে হয়, এবং সেই দরজাটা লক করা যায় না, সেখানে আবার তাকাই থাকে সিকিউরিটি। এবং সে মাইরের চোটে তার পিরিয়ড হয়ে গেছে, তখন সে যখন প্যাড চাইছে তখন তারা ইবলিসের মতো হাসতেছে। আপনি শুধু এই ঘটনাটা আপনার বোনের সাথে, আপনার মায়ের সাথে বা বাচ্চার সাথে, ভাগ্নির সাথে চিন্তা করার পর আপনি আমার বলেন কয়শো ব্রিজ, পদ্মা সেতু, মেট্রো, এর বিনিময়ে আপনি একটা ঘটনারে আপনি মাফ করবেন? একটা মানুষরে জঙ্গি হিসেবে করা হইতেছে, স্বীকারোক্তি সে দিতেছে না, তারপর তার স্ত্রীকে ধৈর্যই না তার সামনে ধর্ষণ করা হইতেছে শুধু তার কাছ থেকে জবানবন্দি নেওয়ার জন্য। জানেন আমাদের আফসোসকে এই কথাগুলো বলতে বলতে আমাদের এগুলো সয়ে গেছে। আপনি দুনিয়ার কিসের বিনিময়ে আপনি আপনার সামনে আপনার স্ত্রীকে ধর্ষিত হইতে দেখতে পারবেন বলেন তো একটু চক্ষু বন্ধ করে? দুনিয়ার সব থেকে যে গণহত্যাকারী, সেও কিন্তু বাসায় গিয়ে তার বাচ্চাটারে চুমু দেয়, তার বাচ্চারে সে কোনো কিন্তু
মানে সে বুকের মধ্যে আগলাই রাখে, আপনার সামনে আপনি জঙ্গি শিকার পাইতেছেন না, এই জন্য আপনার স্ত্রী এবং সে রোজাদার ছিল, আজও আমরা তার বিচার করতে পারি না। তো কোনটার বিনিময়ে আপনি কতটুকুন সাপেক্ষে কতটুকুন কেওয়াজ নেবেন? গত 1 বছর তো কেওয়াজ, কিন্তু এই কথাটা কি কেউ বলে মুক্তিযুদ্ধের পর? বাংলাদেশে কিন্তু ভাই এমন কেওয়াজ হয়েছে, 1-1.5 বছরে লিটারারি কোনো আইন শৃঙ্খলা বাহিনী ছিল না, হওয়ারই কথা না একটা যুদ্ধোত্তর দেশে। তা আপনি যদি মুক্তিযুদ্ধের পরে এই সিচুয়েশনগুলো মানতে পারেন, সেটাকে যদি মব না বলেন যে নতুন রাষ্ট্র উত্তরণের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, তাহলে এরকম একটা চরম গণহত্যার পরে তখন আপনি এইটারে, এই যে আমাদের হোসেন জিল্লুর স্যাররা বলতেছে এইরকম রাষ্ট্র আমরা কোনো দিন দেখি নাই, তাহলে মুক্তিযুদ্ধের পরের সময় উনি কোথায় ছিলেন? ওনারা আজকে এরকম রাষ্ট্র দেখেন নাই। কারণ কেন দেখেন নাই? উনি বা ওনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাচ্চা, আয়নাঘর তো দূরের কথা, সামান্যতম ভিকটিম হাসিনার দিয়ে হন নাই। না, এটা ধরেন গণ অভ্যুত্থানের পরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে, এটি স্বাভাবিক, এবং রাজনৈতিক দলগুলো যে যার নিজের এজেন্ডায় ফিরে যাবে, এটাও স্বাভাবিক। কিন্তু যে চেতনায় জুলাই, সেই চেতনা যখন মানে ভুলুণ্ঠিত হয়ে যায়, দিন দিন একেবারে মলিন হয়ে যাচ্ছে এরকম মনে হয়। কেউ কেউ বলেন যে জুলাইকে বিক্রি করে দেওয়া হচ্ছে, আপনি বেশি বলছেন, এটা কেন? এইটা তো আফসোস, এটা আমাদের ধরেন জাতীয়, আমি আপনার বলি ভাই, ধরেন কিছু জিনিসে ফেল করলে আসে না, সেইটার প্রায়শ্চিত্ত আপনার কত করা লাগবে। আমি এই ঘটনাটার বারবার 1857 সালের সিপাহী বিপ্লব বা মহাজাগরণের সাথে তুলনা করতে চাই। আপনি নিশ্চয়ই জানেন সিপাহী বিপ্লব কিন্তু আমরা একদম জিতে গিয়েছিলাম, এবং আমাদের সিপাহী বিপ্লব যদি আমরা চূড়ান্তভাবে জিততে পারতাম, তাহলে আজকে আমরা কথায় কথায় ফরাসি বিপ্লবের কথা বলি, রুশ বিপ্লবের কথা বলি, সিপাহী বিপ্লব দুনিয়ার সেরকম যুগান্তকারী একটা বিপ্লব হইতো। কিন্তু আবারও বলি, উচ্চ বর্ণের হিন্দু, যারা বর্ণ হিন্দু, শুধু তাদের ষড়যন্ত্রের কারণে আমাদের সমস্ত কিছু নাই হয়ে গেল। কিন্তু দেখেন পরে ফলাফলটা কী হলো? সিপাহী বিপ্লবে যারা অংশগ্রহণ করলো, আমাদের সেই সমস্ত বিপ্লবী ভাই সৈনিকরাই শুধু না, তাদের আত্মীয় স্বজনদেরকে পর্যন্ত, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে যে বাহাদুর শাহ পার্ক আছে, আপনি এখনও গেলে দেখতে পারবেন, স্তম্ভের মধ্যে তাদের নাম খোদাই করা আছে। ধরে ধরে প্রকাশ্য দিবালোকে ওখানে গাছের সাথে তাদের ঝুলাইয়ে ফাঁসি দেওয়া হয়েছে। 3-4 দিনে তাদের লাশগুলো নামানো হয় নাই, যাতে ওইখানকার কোনো মানুষ আর কোনো দিন ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করবার সাহস না করে। সে এই যে আজকে আমরা ওখানে আর্মানিটোলা বলি না, নাম আসছে কোত্থেকে? ওই যে আর্মেনিয়ান খ্রিস্টান যারা, তারা ওখানে থাকতেন, এইসব জায়গা থেকেই তো আর্মানিটোলা এই নামগুলো হয়েছে। তো দেখেন, এক সিপাহী বিপ্লবের ব্যর্থতার পরে আমাদের পূর্বপুরুষদের লাশ গাছে গাছে ঝুলেছে, গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে গাছে গাছে লাশ ঝুলে থেকেছে। আমরা যদি জুলাইকে শুধু নিজেদের স্বার্থে ব্যর্থ করে দেই, আবারও আপনাকে ভাই বলি, আজকে বিএনপির অনেক ভাই মনে করে কি, যদি জুলাই ব্যর্থ হয় আর আওয়ামী লীগ কোনোভাবে কামব্যাক করে, তাহলে প্রথম মার খাবে হলো এই যে এনসিপির যারা আছে, তারপর জামাত। বিএনপিও তো মারটার খাবে না। আপনাকে শুধু একটা কথা বলি, সারা দেশে অবস্থা যদি এরকম খারাপ হয়, সারা দেশে আপনি কয়জন এনসিপি গুণে পাবেন না তো, মারলেন। এরপর আসবে কি জামাত। ভাই জামাত তো আন্ডারগ্রাউন্ডে পলিটিক্স করেই অভ্যস্ত, সে হইল রিমোট কন্ট্রোলের মতো। নইলে সে হাসিনার আমলে গত 17 বছর কেমনে পলিটিক্স করছে, তাই না? তার তো প্র্যাকটিস আছে। যেই দেখবে সে রিমোট কন্ট্রোল দেখবে কেউ নাই, এবার বলেন এনসিপিও নাই, জামাতও নাই, আর আমার মতো ওসমান হাদি কয়জন, হয়তো একবারই মাইরে দিবেন গেল। এরপর বলেন তো আওয়ামী লীগের সামনে শত্রু কে? একমাত্র বিএনপি। কারণ বিএনপির আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করারও প্র্যাকটিস নাই, আর তার লক্ষ লক্ষ মানুষ। আরও ভয়ঙ্কর হইল, বিএনপি যত স্টেপ নিক, এটা তো সত্য, তার তৃণমূলে লোকজন চাঁদাবাজি করছে, তো যেই আওয়ামী লীগের কাছ থেকে চাঁদাবাজি করছে তারা লিস্ট করে রাখছে না? রাখছে। তারপরে মাঠটা কে চাঁদাবাজি না, মামলাগুলো তো 95% মামলা করছে, ওরাই তো নাম আছে না, তো তারা তো বাংলাদেশেই আছে। এই জন্য আপনাদেরকে একটা কথা বলি, প্লিজ, ওই যে একটা বলে না যে বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্নটাকে বেচো না, তা আমরা এভাবে বলি, যে নিজের রাজনীতি করেন, যা ইচ্ছা তাই করেন, কিন্তু প্লিজ লাল টুকটুকে জুলাইটারে বেচে দিয়েন না। এই জুলাই বেচে দিলে আপনারা আপাতত মনে করতেছেন 5 বছরের ক্ষমতা। সিপাহী বিপ্লবের পরে এই পুরো জনপদের উপরে যেই ধ্বংস, যেই জাহান্নাম নাইমা আসছিল, আজকে যদি বাংলাদেশে জুলাই হেরে যায়, তাহলে কিসের এনসিপি, কিসের জামাত, কিসের বিএনপি, সব ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু আফসোস হইল, দল ধূলিসাৎ হবে না, বাংলাদেশ নামক যে স্বাধীন সার্বভৌম জমিনটা, এটাকে রক্তাক্ত করে ফেলা হবে। ব্রিটিশরা 200 বছরের, প্রথম 100 বছরে যা ক্ষতি করতে পারছে, তার থেকে শতগুণ বেশি ক্ষতি করছে পরের 100 বছরে সিপিআই বিপ্লবের পর। আওয়ামী লীগ দেখেন, হাসিনা তখন স্পষ্ট বলে সে সাফা করে ফেলবে। এবং আমি অবাক হই, এই যে আমি কখনো কেন বলি যে আওয়ামী লীগ আসলে কোনো রাজনৈতিক দল না, এটা একটা সেমি রিলিজিয়ান, এটা একটা কাল্ট। এর প্রমাণ হইল
ভাই দেখেন আমাদের সবারই কিন্তু আমাদের বিভিন্ন পরিসরে বিএনপি করে, আওয়ামী লীগ করে, জামাত করে, সবারই কিছু বন্ধুবান্ধব পরিচিত সারাউন্ডিংস থাকে না। আমি একটা অবাক হয়ে ভাবি আমাদের যেসব বন্ধুবান্ধব ছাত্রলীগ করছে বা আওয়ামী লীগের প্রতি সিম্প্যাথেটিক, লয়াল, গত 1-1.5 বছরে তাদের সাথে কোনোদিন গল্পেও আড্ডায়ও আমি একদম আল্লাহর শপথ করে বলি, আছে না মানুষ এমনি পলিটিক্যালি যা বলার বলে, কিন্তু বন্ধুবান্ধবদের সাথে একটু বসলে সঠিক কথাটা তো বলে। নট এ সিঙ্গেল আওয়ামী সাপোর্টার আমি একজনও আজ পর্যন্ত পাই নাই যারা এই জন্য সরি ফিল করে যে হেলিকপ্টার থেকে রিয়াগ উপরে যে গুলিটা করা হয়েছে ওর বাসায়, আমরা ওদের বাসায় গেছি, রিয়াগ উপরের কলিজা ছিঁড়ে পিছনের ওয়ালে যে বুলেটটা গিয়ে লাগছে সেই ওয়াল ওই 6 ইঞ্চি ছিদ্র হয়ে গেছে। একটা বার আওয়ামী লীগের কাউরে পাইলাম না যে এই জন্য সে সরি ফিল করে এবং বলে না এই গণহত্যাটা ঠিক হয় নাই। তারা এখনও উল্টাই পাল্টাই বলে এটা জামাত করছে, এটা শিবির করছে এবং ছাত্ররা পুলিশরা মেরে ফেলছে, মেটিকুলাস ডিজাইনের মধ্যে দিয়ে করছে। তো এদের সাথে আপনি কিভাবে ডিল করবেন? যেটা দরকার ছিল বিএনপি, জামাত ইসলামী, বাংলাদেশের সমস্ত মানুষ মিলে একটা নতুন কালেকটিভ ইফোর্ট দেয়া যে আমরা এই মানুষগুলোকেও কালচারালি পরিশুদ্ধি করার মধ্যে নিয়ে দিয়ে যাই, তাদেরকে বুঝাই, তাদের কাছে যাই। কিন্তু সেইটা না হয় কি হইল, মিথ্যা মামলা শুরু হইলো। তো এখন সে মিথ্যা মামলা হওয়ার পর তো সে আপনি বুঝাইতে চাইলেও, আমি আপনার অনেস্টলি বলি ভাই, আমার যদি সুযোগ থাকতো আমি এমনি চিল্লেপাল্লা যা করি, আমার 2টা ক্যারেক্টার ভাই। আপনি আমার বিনয়ী ক্যারেক্টারটা স্বাভাবিকভাবেই কাউরে দেখানো দরকার হয় না। আমি যে আমার গণহত্যাকারী তার সাথে আমি সব থেকে হিংস্র, এটা হতে আমার কোনো মানে আমি আমার ধরেন ওই যে উপদেষ্টা মাহফুজ আলমকে ইংল্যান্ডে একটা ওই গণহত্যাকারীরা হামলা করবার চেষ্টা করলো না, তো আমি তখন একটা ফেসবুকে পোস্ট দিছি। এখন ধরেন আমি যদি ইংল্যান্ড যাই, আমার উপরে কি আওয়ামী লীগ এটা করবে না? অফকোর্স করবে, কেন করবে না? তা আমি বলছি মাহফুজের উপর ওরা ডিম ছুঁড়ে মারছে কি মারছে এইটা আমার প্রশ্ন না। আমার প্রশ্ন হলো মাহফুজ ওদের গায়ে জুতা ছুঁড়ে মারছে কিনা। কারণ আমার হাতে অস্ত্র বলতে আমার পায়ে একজোড়া স্যান্ডেল তো আছে। তো একটা প্রচণ্ড গণহত্যাকারীর আমি স্যান্ডেল ছুঁড়ে মারবো, এটাই হলো আমার লড়াই। কারণটা হলো আপনি জানেন শহীদ ইয়াহিয়া সিনওয়ার, ফিলিস্তিনের হামাসের যে প্রতিরোধ যোদ্ধা, তিনি যে কিছুদিন আগে শহীদ হলেন। দেখেন ভাই, জিতটাই জীবন না, লড়াইটাই জীবন, এটাই আমাদের একমাত্র মোটো। ইয়াহিয়া সিনওয়ার হুইল চেয়ারে বসা, তখন সর্বশেষ তাকে যখন গুলি করা হচ্ছে তখনও সে হুইল চেয়ারে বসে একটা কাঠের টুকরো ছুঁড়ে মারতেছে গণহত্যাকারীদের দিকে। এর মানে হলো আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি প্রতিরোধ করে গেলাম, এই প্রতিরোধটাই আমাদেরকে ইনশাল্লাহ মুক্ত করবে। সুতরাং আমি এইটাও যেরকম জারি রাখতে চাই, এর সাথে আমি যদি সুযোগ পাই আমি বাংলাদেশের সেই সমস্ত সফট আওয়ামী লীগের মানুষের পায়ে ধরে, হাতে ধরে ছবিগুলো দেখাই বুঝাই বলতে চাই, ভাই আপনি একটু নিজের বাচ্চারে মনে কইরা এটি একটু দেখেন যে আপনার হৃদয়ে কোনো ধরনের অনুভূতি তৈরি হয় কিনা। আমি এটাও চাই, কারণ যে ইনসাফের বাংলাদেশ আমি করতে চাই সেখানে একমাত্র গণহত্যাকারী ছাড়া আমরা কাউরে বাদ দিতে চাই না। ইনসাফের আমরা অনেকেই বলছি যে ইনসাফের বাংলাদেশের কথা আমরা বলছি, সেটা কি সেই স্বপ্ন কি অধরায় থেকে যাচ্ছে কিনা? আমার কাছে আপনার কাছে কি মনে হয়? আমার কাছে হতাশ লাগে না। কেন লাগে না ভাই জানেন? প্রথমত হলো আমি যখন দেখি যেহেতু আমি ধরেন পলিটিক্যাল সায়েন্সে পড়েছি অথবা আমি ইউনিভার্সিটিতে পৃথিবীর ইতিহাস তো পড়াই বা এই ব্যাপারে কথা বলি, তখন দেখি যে বাংলাদেশই একমাত্র ওই লড়াইটি সবচেয়ে কম করেছে এখন পর্যন্ত একটা জাতি রাষ্ট্র হয়ে উঠবার জন্য। এবং এবার বরং যেটা সব থেকে আমি খুব পজিটিভ সাইন, সেটা হলো এই জুলাইয়ের এমনগুলো ক্যারেক্টার যারা কেউ ওরকম চিনে না, কিন্তু একটা প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে, সে যখন এত পলিটিক্যাল কনসাস হয়ে উঠতেছে, এটা তো আমার আশা জায়গায় যে সে আমার ইউনিভার্সিটিতে ধরেন আমি যেহেতু একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াই, আমি তাদের প্রশ্নগুলো আমাকে এত আশান্বিত করে। আগে আমার একটা ছিল যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটির ছেলেমেয়েরা স্বাভাবিকভাবে একটু বেশি পলিটিক্যাল কনসাস হয় পলিটিক্যালি, কিন্তু যখন আমি দেখি যে একটা ভালো প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে মেয়ে যার রাষ্ট্রের কাছে এত কোনো কাজ নাই, সেও যখন আমারে দেখে রাষ্ট্রের আকাঙ্ক্ষা, ইনসাফ এই নিয়ে খুবই ভালো প্রশ্ন করতেছে, তখন আমি বরং খুবই আশান্বিত হই। যেহেতু প্রশ্ন করতে পারতেছে, এর মানে বাংলাদেশ, রাষ্ট্র, ইনসাফ এই জিনিসগুলোর মাথায় একটু হলেও আছে, এবং যেহেতু আছে সুতরাং লড়াইটা চলবে এবং এই লড়াই একদিন ইনশাল্লাহ আমরা জিতবই। হাদি ভাই, আপনার সাথে কথা বলতে গেলে আরও সময় লাগতো। আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের সময়ের আলাপে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, যাকে সবাই সাহসী এবং স্পষ্টভাষী তরুণ রাজনীতিবিদ হিসেবে ছিলেন। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের আলাপ।